পুরা জেনারেল ম্যাথে যতগুলো অঙ্ক করে আসছো, সাধারণ গণিতে তুমি যতগুলো অঙ্ক করে আসছো, আমাদের বইয়ের ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের বইয়ের শুধুমাত্র ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণ এবং যোগজীকরণে এই দুইটা চ্যাপ্টারেই ওই জেনারেল ম্যাথের অঙ্কের থেকে বেশি অঙ্ক আছে। বই না দেখো, ঠিক আছে? তো এখানে বুঝতেই পারতেছো সিলেবাসটা অনেক বড়। ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। তুমি আবার মনে করবে হাই হাই এসএসসি তে পুরা বইয়ে যত অঙ্ক, ইন্টারে দুইটা চ্যাপ্টারই তত অঙ্ক। বিলিভ করো, তুমি ওই পুরা বইয়ের অঙ্ক করতে যে কষ্ট পাইছো না, তার মানে কি এই দুইটা চ্যাপ্টারে তার থেকে বেশি কষ্ট করতে হবে তোমাকে, তাই তো নাকি? থিওরিতে এটাই দাঁড়ায়, বাট তা না। তুমি এসএসসি জেনারেল ম্যাথে যতগুলো কষ্ট করে আসছো, ওর থেকে বেশি ম্যাথ থাকার ফলেও দেখা যাবে কি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে আমার ওর 10 ভাগের 1 ভাগ কষ্ট করলেই হবে। কারণ কি? কারণ এই জিনিসগুলো খুবই মজার, তুমি মজা নিয়ে পড়তে পারবে ইন্টারের সিলেবাসটাকে। তাছাড়া তো আমাদের মতো চাচুরা তোমাদের সাথে থাকবেই, এই এই বেশি জিনিসগুলোকে কিভাবে মজা করে করে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যায়। ঠিক আছে, ওকে। আপনি কিন্তু 7 চ্যাপ্টার পড়াতে হবে, টেনশন নিও না, আমি সব চ্যাপ্টারই পড়াবো তোমাদেরকে। 7 চ্যাপ্টার আমি থাকবো, ত্রিকোণমিতি নিয়ে আমি তোমাদের সাথে থাকবো। ত্রিকোণমিতি কঠিন লাগে না কি লাগে এগুলো এখন মাথার মধ্যে নিও না। তুমি মনে রাখবা যে চাচু পড়াচ্ছে, তার মানে জিনিসগুলো ইজি। ঠিক আছে, ভয় লাগার কিছু নাই, কোনো ভয় রাখবা না নিজের মধ্যে। শুধু এতটুকুই মনে রাখবা, পড়া আছে বইয়ে, তোমাকে পড়তে হবে। প্রতিদিন চাচুরা যা পড়াবে তুমি প্রতিদিন শুধু ততটুকু পড়া পড়ে যাবা, এবং আজকে পড়লে কালকেই ভুলে যাবা। টেনশন নেওয়ার কিছু নাই, সবাই ভুলে যায়, তুমিও ভুলে যাবা, কিন্তু টেনশন নিবা না। দেখা যাবে কি ওই পরীক্ষার আগে যা পড়লে সব মনে পড়ে যাবে। সো 9 10 ভালো মতো পড়া নাই, বেসিক ক্লিয়ার করা নাই। আমারও 9 10 ভালো মতো পড়া ছিল না ইব্রাহিম, আমিও 9 10 মাদ্রাসায় পড়ে আসছিলাম, খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু ইন্টারমিডিয়েটে পাস কইরা খুব ভালো জায়গায় পড়ছি, বইয়ে পড়ালেখা করছি। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে গোল্ডে পেয়ে বলে দিলাম, তোমরা অনেকেই জানো। সো এসএসসি তে কি করে আসছো না করে আসছো, এসএসসি তে পড়ি নাই আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এসব চিন্তা ভাবনা প্লিজ একটু মাথা থেকে দূরে ফেলে দাও। হ্যাঁ, এগুলো নিয়ে কিচ্ছু হবে না। পিছনে কি করে আসছো সেটা নিয়ে যদি তুমি এখনো ভাবো চাচুরা, লাভ হবে না। তাহলে কি বলছি আমি, শোনো, যে এসএসসি তে যা করে আসছি টেনশন না নেই, ইন্টারে এখন থেকে আমরা মনস্থির করে ফেলি বা তবা করে ফেলি, বা ধরে নাও যে কি মনস্থির করে ফেলো আর কি, মনে মনে নিয়োগ করে ফেলো, আজ থেকে আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করব। তাইলে আমরা এইচএসসি তে একটা ভালো রেজাল্ট পাবো। এবং বিলিভ করো, এইচএসসি তে একটা ভালো রেজাল্ট তোমার লাইফকে চেঞ্জ করে দেবে। তুমি এইচএসসি তে ভালো রেজাল্ট করলা, দেন তোমার টার্গেট থাকবে একটা ভালো ইউনিভার্সিটি। একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ো, তোমার লাইফ সেটেল হয়ে যাবে। বিলিভ করো, তোমার লাইফ সেটেল হয়ে যাবে, তোমার লাইফ নিয়ে টেনশন করতে হবে না। তাহলে এখন লাইফকে মানে এই ইন্টারমিডিয়েট কিন্তু তোমার লাইফের চাকা পুরো ঘুরে দেবে। সো ইন্টারভিউ প্লিজ কেউ কোনোদিন ফাঁকি দিও না, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করো, প্রথম দিন থেকেই সিরিয়াস হও। ঠিক আছে, তাইলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে পারবো, এবং আমার লাইফটাকে আমি যেখানে দেখতে চাই সেই জায়গায় পৌঁছে যেতে পারবো, এবং তোমাকে সেই জায়গায় পৌঁছায় নিয়ে যেতে আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথেই থাকবো। ওকে, ইনশাআল্লাহ। ইসরাত বলছে আমি বুয়েটে পড়তে চাই, সবাইকে আমিন বলে দাও। ইসরাতকে যেন আল্লাহ তাআলা বুয়েটে চান্স দিয়ে দেয়। যে যেখানে পড়তে চায়, যার যা মনের ইচ্ছা আছে, আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে দেয়। ঠিক আছে, ওকে। তো এখন থেকে সিরিয়াস হও, ইনশাআল্লাহ লাইফে ভালো কিছু হবে। ওকে, বলছি যে দৈনিক কয় ঘন্টা পড়বো, যে ইফতেখার শোনো, তুমি কারো দৈনিক 10 ঘন্টা লাগবে, কারো 15 ঘন্টা লাগবে। তোমার মেইন টার্গেট হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবা, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে যতক্ষণ লাগবে তুমি ততক্ষণ পড়বা। কারো 2 ঘন্টা হতে পারে, কারো 5 ঘন্টা হতে পারে, কারো 6 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে, যার যতক্ষণ লাগবে প্রতিদিনের পড়া কমপ্লিট করতে, যার যতক্ষণ লাগবে সে ততক্ষণ পড়বা। ঠিক আছে, সবাই বুয়েটে পড়তে চাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছে, ঢাকা মেডিকেলে পড়তে চাচ্ছে, ইনশাআল্লাহ হ্যাঁ হবে আমাদের সব। আমি এমআইটিতে পড়তে চাই। নিসাব, তোমার কথাটা আমার খুবই ভালো লাগছে, তোমার কথা সিরিয়াসলি নিসাব, তোমার কথাটা আমার খুবই ভালো লাগছে। দুইটা নিয়ে মোর যে চিন্তা আছে। অনেকে বলতেছে বুয়েটে পড়তে চাই, অনেকে ডিএমসি তে পড়তে চাই। ঠিক আছে, আমি তোমাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু ওর 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 ইচ্ছাটা দেখছো, ও এমআইটি তে পড়তে চায়। মানে যদি স্বপ্নই দেখো ভাই, ছোট কেন দেখবা, ওর মতো বড় স্বপ্ন দেখো। অক্সফোর্ডে পড়তে চায় বলতেছে, আল্লাহ সবাইকে, অক্সফোর্ডে যারা পড়ে তারাও তো মানুষ, তোমার মতোই মানুষ। তো তুমিও পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, স্বপ্নকে বড় করে দেখো, স্বপ্ন থাকবে অনেক বড়, দেখবা যে ওই স্বপ্ন নিয়ে আগাও। তোমার স্বপ্ন যেটা, বড় করে স্বপ্ন দেখো, ইনশাআল্লাহ দেখবা যে ওই অনুযায়ী চেষ্টা করো, তুমি সেই পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে, হার্ভার্ডে পড়তে চাই, ওকে, আমি তোমাদের স্বপ্নকে সেলুট জানাই। চলো আমরা পড়ালেখা শুরু করে দিই। আমরা কি বলতেছিলাম যেন, আমরা কি পড়বো, ষষ্ঠ নাম্বার চ্যাপ্টার করবো। এখানে আসলে আমাদের 9 10 এর পড়ালেখাগুলোই আজকে থাকবে, ওই পড়াগুলো আমরা একটু রিক্যাপ করবো আজকে। হ্যাঁ, 9 10 এর পড়ালেখাগুলো রিক্যাপ করবো। চলো, এটা হচ্ছে চাচুর মানে যমজ ভাই। এই যে এই লোকটাকে চেনো না তোমরা, এই লোকটা হচ্ছে চাচুর যমজ ভাই। ঠিক আছে, এই যে চাচুর নাম কি দেখো তো একটু, এই যে চাচুর নাম হচ্ছে নাইম নামে ডাকে আমাকে, সবাই চাচু বলে ডাকে। আমি বইয়ের 12 ব্যাচ আর কি। হ্যাঁ, মানে আমি ইন্টার পাস করছি হচ্ছে 2012 সালে। হ্যাঁ,
বুয়েটে ইন্টারের ব্যাচ দিয়েই হয় নামকরণ। তো তোমাদের মধ্যে যারা বুয়েটে চান্স পাবা তারা হবে বুয়েট 26 ব্যাচ। হ্যাঁ, আর তোমরা ইন্টারমিডিয়েট দিবা 2026 সালে, সো তোমরা হবা বুয়েট 26 ব্যাচ। তার মানে মোটামুটি তোমরা আমার থেকে 14 বছরের ছোট। মনে হয় দেখে আমাকে? হ্যাঁ, তোমরা আমাদের থেকে 14, তোমরা আমার থেকে 14 বছরের ছোট। ঠিক আছে, ওকে, চলো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ওকে। তো আমরা কি কি শিখবো দেখো, ত্রিকোণমিতি কি জিনিস, ডিগ্রি, রেডিয়ান, এগুলো তোমরা অনেকেই চেনো। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তগোলার ক্ষেত্রফল, ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে সম্পর্ক, লেখচিত্র এবং গাণিতিক কিছু প্রবলেম। আচ্ছা, তো ত্রিকোণমিতি কেউ কি আমাকে একটু বলতে পারবা যে ত্রিকোণমিতি যেটা আছে, এই ত্রিকোণমিতি আসলে কি নিয়ে কাজ করে? তিন কোণ নিয়ে কাজ করে, এটা আমরা সবাই জানি। ত্রিকোণমিতিক কোণ যেটা ছিল, এই কোণের রেঞ্জ কতটুকু বলতে পারবা? ত্রিকোণমিতিক কোণ, এটা একটু বলি, ত্রিকোণমিতিক কোণ, এই কোণের রেঞ্জ কতটুকু, অর্থাৎ এই কোণের মানটা কোথা থেকে কোণ পর্যন্ত হয়? কেউ কি আমাকে বলতে পারবা? মানে ত্রিকোণমিতিক কোণের লোয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু কত? কেউ কি আমাকে বলতে পারবা কিনা? লোয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু কত? ইনফিনিটি। 360 যারা লিখতেছো তাদেরটা একটু ভুল হচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, আচ্ছা, তো আমি একটু বলে দিই যে ত্রিকোণমিতিক কোণ যেটা, সেটার লোয়েস্ট ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে প্লাস ইনফিনিটি। তোমাদেরকে একটু ইনফিনিটি লেখাটা আমরা শেখাই, একটু খেয়াল করো। আমি ইনফিনিটি লেখাটা একটু শেখাই, দেখো ভালো করে খেয়াল করো। এই যে দুই মাথা দুই দিকে যেটা যায়, এটার নাম হচ্ছে আলফা। কি ফা? আলফা। আলফা, মনে থাকবে? ওকে। আর যদি এই দুইটা এরকম করে একটু সোজাভাবে থাকে, এটার নাম হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন এটা। আর যদি এই দুইটা মাথা মুড়ায়া দাও, এটা হচ্ছে ইনফিনিটি, হ্যাঁ, বা অসীম। তাহলে তিনটা জিনিস কি শিখে গেল আজকে? ফার্স্ট দিনে আমি বেসিক জিনিসপত্র তোমাদেরকে একটু বলি, এই তিনটা জিনিস যেন ভুল না হয় আর কখনো। হ্যাঁ, অনেকেই দেখা যায় ইনফিনিটি করো কি তোমরা মাথা মুড়ায় রাখো। হ্যাঁ, অনেকেই ইনফিনিটির মাথাটা মুড়ায় রাখো, মানে মাথা খুলে রাখো। ইনফিনিটিতে মাথাটা কিন্তু মুখটা কিন্তু খোলা থাকে না। তাহলে দুই দিকে দুইটা গেলে আলফা, সমান গেলে সমানুপাতিক চিহ্ন, মাথা মুড়ানো যেটা, মুখটা মুড়ানো যেটা, এটা হচ্ছে অসীম চিহ্ন। এটা একটু মনে রেখো। ত্রিকোণমিতিক কোণটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয়, এটা একটু মনে রেখো। আমি বলছি কেন এটা হয়। এবং জ্যামিতিক কোণ, এটা কেন দেখো, আমি একটু বুঝাই এটাকে যে ত্রিকোণমিতিক কোণটা আসলে কেন এরকম। খেয়াল করো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কোণগুলো সবসময় কিভাবে নির্ণয় করা হয়? কোণগুলো সবসময় নির্ণয় করা হয় এক্স অক্ষে। এটা 0 পয়েন্ট, তো এখান থেকে ডান দিকের সাথে কোণ নিতে হয়। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজে কোণ পজিটিভ, ক্লকওয়াইজে কোণ নেগেটিভ, এটা আমরা সবাই জানি। ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে পজিটিভ কোণ, এটা আমরা সবাই জানি। ওকে, দুই জায়গায় না? আচ্ছা, তো খেয়াল করি আমরা, আমরা যদি কোণটা অ্যান্টি ক্লকওয়াইজে নেই, ধরে নাও এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 180 ডিগ্রি, কিন্তু প্লাস 180 ডিগ্রি। এই পর্যন্ত নিলে কিন্তু প্লাস 360 ডিগ্রি ত্রিকোণমিতিক কোণ। তারপরে আবার এরকম নাও, 360 ডিগ্রি 720 ডিগ্রি, এরকম করে করে ঘুরতে থাকো, সারা জীবন কিন্তু তুমি যাইতেই থাকবা। অর্থাৎ তুমি হাইয়েস্ট ভ্যালু প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারবা। কত পর্যন্ত যেতে পারবা? প্লাস ইনফিনিটি। তুমি যদি বলো যে হ্যাঁ 5300 ডিগ্রি কোণ, হতেই পারে, ঠিক আছে। কিন্তু এই কোণগুলো যদি তুমি এই দিক থেকে নাও, দেখো যদি তুমি এই দিক দিয়ে নাও, এটা কত? মাইনাস 180, এটা মাইনাস 360, এরকম করে করে মাইনাস 720, এরকম করে করে মাইনাস ইনফিনিটির দিকেও কিন্তু তুমি যেতে পারো। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক কোণগুলো এটা যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে নেই তাহলে নেগেটিভ হয়। সো মাইনাস, আমি যদি বলি মাইনাস 5000 ডিগ্রি কোণ হতেই পারে। হ্যাঁ, সব নোট করবা, সব নোট করবা। একটা কথা বলে নি, এখন থেকে না নোট করার অভ্যাস করো। ঠিক আছে, ইন্টার থেকে নোট করার অভ্যাস করো, মানে শুরু থেকে। তাহলে যেটা হবে, একটা চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তুমি রিভিশন দিবা, রিভিশন দেওয়ার পরে তারপরে সব নোট করবা একটা নোট খাতায়। পরীক্ষার আগের দিন যায় তাহলে তোমাকে খুঁজতে হবে না যে কোন অঙ্ক কোথায় আছে, জাস্ট ওই খাতার উপরে লিখে রাখবা এই চ্যাপ্টারের অঙ্ক এই খাতায় আছে। হ্যাঁ, ইয়েস, ঘূর্ণনের ফলে উৎপন্ন কোণ। ইয়েস, ত্রিকোণমিতিক কোণগুলো হচ্ছে ঘূর্ণনের ফলে উৎপন্ন কোণ। সব কোণই কোণ আসলে ঘূর্ণনের ফলে উৎপন্ন হয়। ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন আমি যদি তোমাদেরকে বলি তাহলে জ্যামিতিক কোণ কোনটা? জ্যামিতিক কোণ যেটা, আমাকে কি একটু বলো তো, তাহলে জ্যামিতিক কোণ এটা তাহলে কোথা থেকে কোণ পর্যন্ত হবে? আমাকে কি একটু বলতে পারো কিনা বলো? জ্যামিতিক কোণ যেটা, এটার রেঞ্জ কোথা থেকে কোণ পর্যন্ত হবে? জ্যামিতিক কোণের রেঞ্জ কোথা থেকে কোণ পর্যন্ত হবে? জ্যামিতিক কোণের রেঞ্জ কোথা থেকে কোণ পর্যন্ত হবে? মানে
একজন বলছে 0, মাসিম বলছে 0 থেকে 360 গুণ, 0 থেকে 360, এটা তোমরা সবাই জানো। এটা কিভাবে একটু সুন্দর করে দেখো, জ্যামিতিক কোণটা আসলে কি? জ্যামিতিক কোণে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ দিক নাই। জ্যামিতিক কোণের কোনো নেগেটিভ পজিটিভ দিক নাই। জ্যামিতিক কোণ ধরে নাও এখানে আছে, এখানে যদি থাকে কোনো একটা পয়েন্ট তাহলে সেটা 0 ডিগ্রি, এখানে যদি থাকে মনে করো 30 ডিগ্রি, এটা এরকম করে করে কোণটা হাইস্ট হতে পারে 360 ডিগ্রি পর্যন্ত। এই পুরো কোণ হচ্ছে 360 ডিগ্রি, এর বাইরে কিন্তু সে যাবে না। জ্যামিতিক কোণ কিন্তু কখনোই 720 ডিগ্রি তুমি বলতে পারবে না। মানে এটাকে তো একবার ঘুরাইছি আমি, তাই না? অ্যান্টিক্লকওয়াইজে আমি এটাকে দুইবার ঘুরাইতে পারবো না। দুইবার ঘুরাইলে সেটা ত্রিকোণমিতিক কোণ হয়ে যাবে, জ্যামিতিক কোণ না। তাহলে জ্যামিতিক কোণের রেঞ্জ কোথা থেকে কোণ পর্যন্ত? এইখানে যদি হয় এটা হচ্ছে লোয়েস্ট হচ্ছে 0, তারপরে একবার ঘুরলে পুরো কোণ হচ্ছে 360, এর বাইরে কখনোই যেতে পারবে না। অর্থাৎ জ্যামিতিক কোণের মান হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, এর বাইরে যেতে পারবে না। এই দুইটা কথা একটু মনে রেখো, মানে এগুলো হয়তো কোনোদিন পরীক্ষাতে আসবে না, এগুলো হয়তো 9 10 এর পড়া তোমাদের অ্যাকচুয়ালি 9 10 এ অনেকে এটা জেনে আসছো, এই দুটো জিনিস সম্পর্কে একটু ধারণা দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে ত্রিকোণমিতিক কোণ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, জ্যামিতিক কোণ হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এখন আমরা মনে হয় এগুলো ফর্মুলা জেনে আসছি। s r θ এর ফর্মুলাটা আমরা জানি না, বলো তো? s কি r θ এর ফর্মুলাটা আমরা জানি কিনা? s কোণটা, r কোণটা, θ কোণটা এটা আমরা জানি, এটা একটা বৃত্ত। এই বৃত্তে যদি আমরা এরকম দেখি, এই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় এবং এখানে যদি θ রেডিয়ান কোণ তৈরি করে, হ্যাঁ θ রেডিয়ান কোণ তৈরি করে, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা, এটা হচ্ছে s, এটা হচ্ছে s। এই বৃত্তচাপের দৈর্ঘ্য এই s সমান সমান কত? r ইনটু θ। এখানে থিটাটা হচ্ছে রেডিয়ানে থাকবে, হ্যাঁ থিটাটা রেডিয়ানে থাকবে, থিটাটা রেডিয়ানে থাকবে। ওকে, থিটাটা রেডিয়ানে থাকবে। রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক কি তোমরা জানো? রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক আমি আগেও বলে দিয়ে আসছি, তারপরে আবার একটু বলি। রেডিয়ান ডিগ্রি কিভাবে কনভার্ট করে নিতে হয় তোমরা মনে হয় জানো যে পাই রেডিয়ান এইটা সমান সমান আসলে 180 ডিগ্রি। দুটো তো আসলে একই জিনিস, তাই না? পাই রেডিয়ান মানে পাই হচ্ছে রেডিয়ান কোণে আসলে, আর 180 হচ্ছে ডিগ্রি কোণে। তুমি জাস্ট দেখবা কোথায় যাব সেটা উপরে থাকবে। কি মনে থাকবে বলো? কোথায় যাব সেটা উপরে রাখবা। আমি একটু যে ইয়ার কি বলে ওই এয়ারপোর্ট নাভিহাটটা একটু ধরেন না স্যার। ম্যাট্রিক্স ত্রিকোণমিতি একসাথে দুইটা চ্যাপ্টার? না না না, ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের মতোই চলবে, সরলরেখা সরলরেখার মতো চলবে। ত্রিকোণমিতি আমি তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আজকে 6 নম্বর চ্যাপ্টারটা পড়াইতে আসছি। তিনটা চ্যাপ্টার একসাথে চলবে না। আজকে চ্যাপ্টারে যা পড়াবো এটা হচ্ছে মোটামুটি 9 10 এর পড়া, এটা নিয়ে টেনশন করার কিছু না। ম্যাক্সিমাম জিনিসই দেখবা তোমাদের জানা। ওকে, তোমাদের যেটা করতে হবে ওই ত্রিকোণ ওই ম্যাট্রিক্স ইনলক শেষ হওয়ার পরে আমি ত্রিকোণমিতির 7 নাম্বার চ্যাপ্টার শুরু করব। ওকে, ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম ওই সি হচ্ছে রেডিয়ান কোন, এই যে যেমন এই যে এটা হচ্ছে ডিগ্রির চিহ্ন না, এরকম একটা গোল্লা চিহ্ন ডিগ্রি চিহ্ন, আর এই সি দ্বারা রেডিয়ান কোণ বোঝায়। ঠিক আছে, সি দ্বারা রেডিয়ান কোণ বোঝায়। কোন কোণ যখন কোণের উপরে যখন সি দেওয়া থাকে তখন ভাববা সেই কোণটা হচ্ছে রেডিয়ানে। ওকে, আচ্ছা। তো আমরা যেটা বলতেছিলাম যেটাতে যাবা সেটা উপরে রাখবা, দ্যাটস ইট। হ্যাঁ, যেটাতে যাবা সেটা উপরে রাখবা। কি বলছি তাহলে খেয়াল করে দেখো। আমি তো মনে করো বলতেছি যে 10 ডিগ্রি সমান কত রেডিয়ান, এটা হচ্ছে তোমাকে বললাম 10 ডিগ্রি সমান কত রেডিয়ান, এটা আমাকে বের করতে বলা হলো। তুমি কি করবা? তাহলে দেখবা 10 ডিগ্রি এটাকে রেডিয়ানে নিবা। কিসে নিবা? রেডিয়ানে নিবা। যেটাতে নিবা বলছি সেটা এই দুইটার মধ্যে যেটাতে নিবা সেটা উপরে থাকবে। তাহলে আমি ডিগ্রি থেকে রেডিয়ানে নিব, তাহলে এই দুইটার মধ্যে রেডিয়ানে কে? পাই হচ্ছে রেডিয়ান, তাহলে পাইটাকে উপরে রাখবো। এই 10 ডিগ্রিটা এটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। বুঝছো কিনা? 10 ডিগ্রি সমান কত রেডিয়ান, রেডিয়ানে নিয়ে কি করবো? 180 আর পাই এই দুইটার মধ্যে যেটাতে আমি নিব সেটা উপরে থাকবে। যেহেতু আমি রেডিয়ানে নিব তাহলে রেডিয়ানটা উপরে থাকবে। আরেকটা এক্সাম্পল, আমাকে বলা হলো পাই বাই 6 সমান কত ডিগ্রি, পাই বাই 6 সমান কত ডিগ্রি, তাহলে এটার অ্যান্সার কি হবে? তাহলে দেখো এটা যেটা করবো আমি পাই বাই 6 ছিল, আমি যাব কোথায়? ডিগ্রিতে যাব। তাহলে 180 আর পাই এর মধ্যে কে ডিগ্রিতে? 180 ডিগ্রিতে। যেটাতে যাব সেটা উপরে থাকবে। আমি যাব ডিগ্রিতে, তাহলে ডিগ্রিটাকে উপরে রেখে দিব। ডিগ্রিটাকে কি করে দিব? উপরে রেখে দিব। তাহলে 180 হচ্ছে ডিগ্রিতে, ডিগ্রিটা উপরে থাকবে। এত ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরেছি আমরা এগুলো? ঠিক আছে, তাহলে যেটাতে যাব সেটা উপরে রাখবো। তাহলে এখানে একটা ফর্মুলা আমরা শিখে ফেললাম, s ইকুয়াল টু r থিটার ফর্মুলাটা। হ্যাঁ, r হচ্ছে রেডিয়াস, থিটা হচ্ছে রেডিয়ান, r হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, থিটা হচ্ছে রেডিয়ানি কোণ, আর এসটা হচ্ছে এই চাপের দৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা, আমাদের আরেকটা ফর্মুলা আমরা শিখবো, সেটা হচ্ছে ওই এরিয়াটা। হ্যাঁ, বৃত্তকলার ক্ষেত্রফল যেটা।
আগে শিখছিলাম এই এসটা, আর এখন শিখবো এই পুরাটার ক্ষেত্রফল কতটুকু। হ্যাঁ, বৃত্তকলার ক্ষেত্রফল যেটা বলি, এটার একটা ফর্মুলা আছে, সেটা হলো আর স্কোয়ার থিটা বাই 2। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা জানি, আর স্কোয়ার থিটা বাই 2, এইটুকু হচ্ছে ওই যে জায়গাটুকু রেডিয়া, এখানে থিটাটা রেডিয়ানে। আমি একটু বলে দিই এটা কিভাবে। হ্যাঁ, এটা কিভাবে আসলে দেখো, আমি একটু বলি। এটা একটা বৃত্ত, সো ধরে নাও যে এটার ব্যাসার্ধ হলো আর, আর এখানে এইটুকু হচ্ছে থিটা সি। তাহলে এখানে এই জায়গাটুকুর ক্ষেত্রফল কতটুকু হবে এটা আমাদেরকে বের করতে বললো। এই জায়গাটুকু ক্ষেত্রফল কত এটা আমরা এখন বের করব। তো তুমি আমাকে একটু বলো তো, এই যে এই কোণটা, যেটা এই কোণটা থিটা সি কোণ, তাই না? এই কোণটা যদি এই পুরা কোণ হইতো, কি বলছি, এই যে এই কোণটা যদি থিটা সি না হয়ে পুরা কোণ যদি হইতো, মানে 2 পাই, এই পুরা কোণ তো 360 ডিগ্রি, 360 ডিগ্রি বা 2 পাই, 2 পাই যদি কোণ হইতো তাহলে পুরোটার এরিয়া চলে আসতো, ঠিক না? মানে কোণ যদি 2 পাই হয়, কোণ যদি 2 পাই হয়, তখন এরিয়া কত বা ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক তো নাকি? যদি এই যে কোণ, এই যে সবুজ কোণ, এই কোণটা পুরোটা যদি নিতাম তাহলে আসলে পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা আমরা জানি। এখন কোণ যদি 1 হয় তখন এরিয়া কত আসবে? পাই আর স্কয়ার বাই 2 পাই। তাহলে পাই পাই কাটা চলে গেল। এখন কোণ কত বলছি আমি? কোণ যদি থিটা সি হয় তাহলে আমাদের এরিয়া কত আসবে? এখানে থাকতেছে কত? আচ্ছা, পুরোটাই আমি রেখে দিই, কাটাকাটি না করি। হ্যাঁ, পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই ছিল। এখন এই এই থিটা সি যদি কোণ হয় তাহলে কত আসবে? পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই, সেটার কতটুকু? থিটা সি। এখান থেকে দেখো কাটাকাটি যাও, কাটাকাটি গেলে থাকে কত? পাই আর স্কয়ার থিটা বাই 2, তাই না? আর স্কয়ার থিটা বাই 2, এইটুকু হচ্ছে এই থিটা সি কোণের জন্য যে এরিয়াটুকু, ততটুকু মনে থাকবে। তাহলে এখানে দুইটা ফর্মুলা, একটা আর থিটা এস এর মান, আর এরিয়ার মান হচ্ছে আর স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, থিটাটা অবশ্যই রেডিয়ানে নিতে হবে, এখানে লেখা আছে, বা থিটা সি দিয়ে নিবা। হ্যাঁ, ওকে। এখন দেখো আমরা কিছু অঙ্ক করি, চলো। একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুবই ভালো কথা, 24 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, এখন আমাদেরকে বলছে যদি বৃত্তের ব্যাস 49 মিটার হয়, কি বলছে এবার দেখো, বৃত্তের ব্যাস হচ্ছে 49 মিটার, তাহলে এখান থেকে ব্যাসার্ধটা কত একটু বলো তো? আর এর মান কত? 49 বাই 2, তার মানে হচ্ছে 24.5 এত মিটার। হ্যাঁ, ব্যাসার্ধের মান হচ্ছে 24.5 মিটার যদি হয়, তাহলে বলছে কি বৃত্তচাপটির দৈর্ঘ্য কত? বৃত্তচাপটার দৈর্ঘ্য মানে এস চাওয়া হয়েছে, এর উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল কত? দুইটা জিনিস বের করা লাগবে। এটা পারবা নাকি আমি করাই দিব বলো তো? এক নম্বরটা বলছে এস এর মান কত, তাহলে এস ইকুয়াল টু কত? আর থিটা সি। আর এর মান কত ছিল? 24.5, আর থিটা কিন্তু রেডিয়ানে নিতে হবে। হ্যাঁ, ডিগ্রি ছিল, রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা ডিগ্রি ছিল 24 ডিগ্রি, এটাকে রেডিয়ানে নিব। রেডিয়ানে নিতে গেলে 180 আর পাইয়ের মধ্যে যেটা রেডিয়ানে সেটা উপরে থাকবে। যেহেতু 24টা ডিগ্রি ছিল, রেডিয়ানে নিব, তাহলে যেটা রেডিয়ানে সেটাকে উপরে রাখবো, পাইকে উপরে রাখবো, শেষ। এটা রেডিয়ান হয়ে গেল। এখন এটার সাথে এটা গুণ করে দিলে এত ইউনিটে চলে আসবে কত? যেহেতু আর এর মান মিটারে ছিল, এস এর মানও মিটারে চলে আসবে। ক্যালকুলেটরে করে ফেলো, যা আসবে তাই। কেউ একটু আমাকে ক্যালকুলেটরে করে ফেলো, বলো এটা কত আসতেছে? 10.26 আসছে অনেকের, আমি একটু তারপরে করে দেখি। ক্যালকুলেটরে সরাসরি পাই বসাবা। হ্যাঁ, 3.1416 বসায়ও না, তুমি দেখো ওই যে অ্যান্সার আছে না প্রত্যেকটা ক্যালকুলেটরে, এই যে অ্যান্সারটা, এই যে দেখো অ্যান্সার, অ্যান্সারের পাশেই একটা দেখো, অ্যান্সারের পাশেই দেখো উপরে সবুজ কালার, অ্যান্সারের পাশেই যে বাটনটা, এই বাটনের উপরে দেখো পাই লেখা আছে। সো শিফট দিয়ে ওইটা লিখবা, 3.1416 না দিয়ে শিফট দিয়ে পাই দিবা সব সময়। হ্যাঁ, তাহলে পাই গুণন হলো কত? পাই গুণন 24 গুণন হলো 24.5 ডিভাইডেড বাই হলো 180। দেখো সুন্দর করে একটা মান দেবে 10.26। 10.26, যেহেতু 2 ঘর আমরা নিচ্ছি এত মিটার, যেহেতু পয়েন্ট আকারে লিখবো অবশ্যই প্রায় লিখবো। আমি 98 শিখাইছিলাম তোমাদেরকে, তাই না, যে যদি কখনো অ্যান্সার আমরা পয়েন্ট আকারে দিই তাহলে অবশ্যই অ্যান্সারে প্রায় লিখবো। ওকে, তারপর আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল চাইছে 2 নম্বরে। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল এটা তোমরা পারবা, আর স্কয়ার থিটা বাই 2, থিটাটা রেডিয়ানে। হ্যাঁ, এটা বৃত্ত করো, ইয়াতেও করা যায়, ডিগ্রিতে নিয়েও করা যায়, দরকার নাই। আর হচ্ছে 24.5 ডিভাইডেড বাই 2 ইনটু থিটা, থিটাকে রেডিয়ানে নিতে হবে, 24 ডিগ্রি ছিল, সো 24 তার সাথে পাই বাই 180 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। এটা ইউনিট হবে মিটার স্কয়ার। হ্যাঁ, ইউনিট হবে মিটার স্কয়ার। 125.69 আসছে, 125.
অনেকের অনেক কিছু আসছে, আমি করে দেখি আমার কত আসে। 24 গুণন পাই গুণন 24.5 একবারে করতেছি আমি, তারপর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 গুণন 180। দেখো একবারে ক্যালকুলেটর এগুলো করা যায়, এগুলো একবারে করা শিখবা। 125.716, হ্যাঁ 125.716 আসছে, 125.71 এত মিটার স্কয়ার হবে। ঠিক আছে, দেখো কত সিম্পল একটা ম্যাথ আমরা করে ফেলবো। এগুলো 9 10 এর অঙ্ক আসলে আমাদের। ওকে, সিম্পল একটা ম্যাথ। পরের ম্যাথে যাই। ওই যে পৃথিবীর অঙ্কটা, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6371 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আর এর মান হচ্ছে ঢাকা ও দিল্লি, পৃথিবীর পৃষ্ঠের দুটি স্থান ঢাকা ও দিল্লির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1882 কিলোমিটার। যদি হয় স্থান দুটির কেন্দ্রে কোণ কতটুকু। তার মানে এটা ব্যাসার্ধ আর দেয়া ছিল। আমাকে কেউ একটু বলো তো, এই যে 1882 কিলোমিটার দেয়া আছে এটা কিসের মান? দেখি 1882 দেওয়া আছে, এটা কিসের মান? কেউ কি আমাকে বলতে পারবা এটা কার মান? না একবারে বের করলে কোনো সমস্যা নেই অপূর্ব, এখন তোমরা বাচ্চা না, এখন একটু বড় হয়েছো, তো একবারে বের করে ফেলতে পারবা। এস এর মান, গুড। এটা হচ্ছে এস এর মান। তাহলে বলছে পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করবে, তার মানে ডিগ্রিতে চাইছে কিন্তু, হ্যাঁ কোনটা ডিগ্রিতে বের করতে হবে, কোনটা ডিগ্রিতে বের করবা। পারবা না এটা করতে? প্রথমে এস ইকুয়াল টু আর থিটা দিয়ে থিটার মান রেডিয়ানে আসবে, সেটাকে 180 বাই পাই দ্বারা গুণ করে দিলে ডিগ্রিতে চলে আসবে। পারা যাবে? পারবো না এটা? পরিধির মান, গুড, পারবা, ইয়েস। তাহলে এস এর মান জানা আছে, আর এর মান দেওয়া আছে, থিটার মান বের করে সেটাকে ডিগ্রিতে নিবা, হ্যাঁ ডিগ্রিতে নিবা। ওকে, ডিগ্রিতে চাইছে, ডিগ্রিতে নিতে চাইলে 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। বসে পাশের চিত্রে একটা বৃত্তাংশ দেখানো হয়েছে যার কেন্দ্র হচ্ছে ও, এই যে এখানে দেখা যাচ্ছে না, এই যে এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, হ্যাঁ এই যে এটা হলো ও বিন্দু। তারপর বলছে কি, এবং এ বি চাপের দৈর্ঘ্য, এইটা হচ্ছে এ, এই যে এই পয়েন্টটা, আর এটা হচ্ছে বি পয়েন্ট, হ্যাঁ এটা হলো বি পয়েন্ট। ওকে, বলছে এ বি চাপের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে এ বি চাপের দৈর্ঘ্য, হ্যাঁ এটা হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। বলছে কি এ ও বি কোণের মান রেডিয়ানে পরিমাপ নির্ণয় করো, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদেরকে, এবং এটা ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার, হ্যাঁ এই ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এটা, এবং এটা হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 20 সেন্টিমিটার। আমার কাছে দুটো জিনিস চাওয়া হইছে, একটা চাওয়া হইছে এ ও বি কোণের মান কত, এই কোণের মান কত এটা চাইছে, আর দুই নম্বর আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে ছায়া ঘেরা অংশের দৈর্ঘ্য, মানে এই জায়গার এরিয়া কতটুকু, এই যে এই জায়গার এরিয়া কতটুকু, এটা আমার কাছে চাওয়া হইছে। এটা কি পারবো নাকি পারবো না আমাকে বলো তো। আমরা প্রথমে আগে একটা কাজ করি, সেটা হচ্ছে থিটা কোণটা বের করে ফেলি। এ ও বি কোণের মানটা ধরে নিলাম এটা থিটা সি কোণ, এই থিটা সি কোণের মানটা আমরা বের করে ফেলি। চলো, তাহলে এস ইকুয়াল টু আর থিটা দিয়ে আমরা করে ফেলবো। তাহলে এস এর মান কতটুকু, থিটা সি এর মান সমান সমান চলে আসতেছে হচ্ছে এস বাই আর, মানে চাপ বাই ব্যাসার্ধ সমান কেন্দ্রে উৎপন্ন কোণ, এটাও তোমরা শিখবা দুদিন পর। এস এর মান কতটুকু, এস হচ্ছে চাপের দৈর্ঘ্য, হ্যাঁ চাপের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, আর আর এর মানটা কতটুকু, ব্যাসার্ধটা কত ছিল 20 সেন্টিমিটার। এটা হচ্ছে থিটা সি এর মানটা, রেডিয়ান এই মানটা চলে আসছে, হ্যাঁ 15 বাই 20, 15 বাই 20, তাহলে এটা 0.75 রেডিয়ান, এত রেডিয়ান ছিল, হ্যাঁ আচ্ছা। এটাই হচ্ছে এ ও বি কোণ আর কি, ওরা ওখানে যেটা চাইছে এ ও বি কোণের মানটাই হচ্ছে এত রেডিয়ান। ডিগ্রিতে চাইছে নাকি, না রেডিয়ানে পরিমাপ করতে বলছে। ঠিক আছে, তাহলে এক নম্বরের आंसर শেষ। আচ্ছা, দুই নম্বরের आंसर যায় ছায়া ঘেরা অংশের দৈর্ঘ্য ক্ষেত্রফল কত। এই যে এই ক্ষেত্রফলটা আমার কাছে তারা চাইছে, ছায়া ঘেরা অংশের দৈর্ঘ্য মানে এই যে এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। এই অংশটুকু ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আগে আমরা এই পুরো ক্ষেত্রফল বের করব, করে তার থেকে সবুজ নীল অংশের ক্ষেত্রফলটা মাইনাস করব। কি বলছি, আগে পুরো অংশের ক্ষেত্রফল বের করব, তার থেকে এই নীল অংশের ক্ষেত্রফলটা মাইনাস করব। তাহলে লিখে ফেলি, দেখি একবারে বুঝো কিনা। ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল সমান সমান, আমি একবারে করতেছি, হ্যাঁ দেখো প্রথম কি করব, আগে পুরোটার ক্ষেত্রফল বের করব। এই পুরোটার ক্ষেত্রফল মানে কি, আর স্কয়ার থিটা বাই 2 না, এটা তো একটা বৃত্তের অংশ আর কি, হ্যাঁ এই পুরোটার ক্ষেত্রফল, এক পুরোটা এই নীলটা এবং ছায়াটা এই দুইটার সহকারে ক্ষেত্রফল কত, আর স্কয়ার থিটা বাই 2, আর স্কয়ার থিটা আর কত ছিল 20, আর স্কয়ার থিটাটা রেডিয়ানে 0.75 ডিভাইডেড বাই 2, এটুকু হচ্ছে পুরোটার ক্ষেত্রফল।
আর স্কোয়ার থিটা বাই 2, এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল। এই পুরোটার ক্ষেত্রফলের থেকে আমরা কি করব, এই যে নীল অংশের ক্ষেত্রফলটা মাইনাস করব। এই নীল অংশটা কি আসলে বলো তো দেখি আমাকে একটু, কে বলতে পারো কিনা? এই নীল অংশের ক্ষেত্রফলটা বের করতে পারবা কিনা? এই যে নীল অংশের ক্ষেত্রফল, এটা কি ত্রিভুজ না? আমরা জানি, দেখো এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য জানো তুমি 20, এই বাহুর দৈর্ঘ্য যদি তুমি জানো 20, এবং তার মধ্যবর্তী কোণ তুমি জানো, হাফ এবি সাইন সি দিয়ে করে ফেলা যায়। কি দিয়ে করবে এটা? হাফ এবি সাইন সি। তাহলে হাফ এবি, এবি মানে কি? দুইটা বাহুর দৈর্ঘ্যের গুণফল 20 ইন্টু 20 সাইন, এখানে যে কোণটা বসবে কোণটা কিন্তু ডিগ্রিতে বসাইতে হবে। সাইনের পরের, সাইনের মাঝখানের যে কোণ, এই কোণটা কিন্তু ডিগ্রিতে বসাইতে হবে, সাবধান। এই কোণের মানটা ডিগ্রিতে বসাইতে হবে। তাহলে 0.75 রেডিয়ান ছিল, এটাকে ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে যদি তুমি নাও তাহলে 180 উপরে থাকবে, 180 বাই পাই। এটা বুঝলা কিনা আমাকে বলো। তাহলে একটা এরিয়া হচ্ছে আর স্কোয়ার থিটা বাই 2, এখান থেকে আমরা মাইনাস করছি হাফ এবি সাইন সি। বুঝেছো কিনা? তাহলে এই আর স্কোয়ার থিটা বাই 2, যেটা থিটাটা রেডিয়ানে নিব, কিন্তু এখানে যে হাফ এবি সাইন সি এর যে কোণটা, এই কোণটা কিন্তু ডিগ্রিতে নিতে হবে। সাইনের পরের অ্যাঙ্গেলটা ডিগ্রিতে নিতে হবে। ওটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। হ্যাঁ, তাহলে দেখি এটা কত আসে। তাহলে 20 এর উপর স্কোয়ার গুণন 0.75 এত ডিভাইডেড বাই 2, এটা চলে আসতেছে 150 একবারে দেখতে পাচ্ছি। আর এটা হাফ এবি সাইন সি, সাইন এখানে কত ডিগ্রি, 0.75 সাইন কত, 0.75 গুণন 180 ডিভাইডেড বাই পাই, 0.68 চলে আসছে, গুণন 20 গুণন 20 ডিভাইডেড বাই 2, 136 চলে আসছে ওটা। হ্যাঁ, 136.32 মাইনাস 150, 13.67 মোটামুটি। হ্যাঁ, এত মিটার স্কোয়ার। বোঝা গেল কিনা বলো? 13.67, 13.673। তাহলে এখানে দুটো জিনিস খেয়াল রাখো একটু ভালো করে। হ্যাঁ, কি কি জিনিস খেয়াল রাখবা, আমি দুটো জিনিস একটু মার্ক করে দিই। এক নম্বর কথা হচ্ছে আর স্কোয়ার থিটা বাই 2, এই থিটাটা কিন্তু রেডিয়ানে। হ্যাঁ, থিটা সিতে এটা রেডিয়ানে কোণ। আচ্ছা, আর হাফ এবি সাইন সিতে যে সি কোণটা, এই কোণটা কিন্তু ডিগ্রিতে। এইটা আবার রেডিয়ানি বসানো, তাহলে বিপদে পড়বা। সাইন কজের মাঝখানে অ্যাঙ্গেল গুলো সবসময় ডিগ্রিতে নিবা, ভালো করে এটা মনে রেখো। সাইন কজের অ্যাঙ্গেল গুলো ডিগ্রিতে নিবা, সাইন কজের অ্যাঙ্গেল গুলো ডিগ্রিতে নিবা। ওকে, সরি এগুলো সেন্টিমিটারে ছিল না, ও সেন্টিমিটার স্কোয়ার হবে তাহলে, সরি সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, 13.67 এত সেন্টিমিটার স্কোয়ার। আরেকবার একটু বুঝাই দেন। ঠিক আছে, চলো আমরা বুঝি আরেকবার, আমরা একটু আরেকবার বুঝতে চাচ্ছি। তাহলে আরেকবার বুঝতে চাইলে আমরা এখানে ওই ফিগারটাকে এখানে একটু চিন্তা করি। হ্যাঁ, আমরা আরেকবার এখানে একটু চিন্তা করি। আমার ফিগারটা মোটামুটি ধরে নাও এইরকম, এটা বৃত্ত ছিল, আর এখানে ছিল আসলে এই যে এ, সরি এটা ছিল ও, এটা কেন্দ্র মনে করো, এটা ও কেন্দ্র, এটা এ বিন্দু, আর এটা হলো বি বিন্দু। এখানে যেটা বলা ছিল যে ও থেকে এ পর্যন্ত, ও থেকে 20 পর্যন্ত, এগুলো হচ্ছে 20 করে করে। হ্যাঁ, 20 করে করে। আর এই যে এ থেকে বি পর্যন্ত যেটা, এই পুরোটা হচ্ছে 15। ফার্স্টে আমার কাছে এই কোণটা চাইছে, এই কোণ বের করে ফেলছে, আর এই ছোট্ট জায়গাটার এরিয়া আমার কাছে চাওয়া হয়েছে। এই ছায়াকের অংশের ক্ষেত্রফল মানে এই দাগাঙ্কৃত অংশের ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। তো ওই দাগাঙ্কৃত অংশের ক্ষেত্রফলটা আগে আমি কিভাবে বের করব, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি এই ও এ বি এই পুরাটার ক্ষেত্রফলটা আগে বের করব। হ্যাঁ, এই পুরাটার ও এ, এই যে এই বৃত্ত অংশ সহ, এটা সহ এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে এই থিটা ডিগ্রি কোণ, এই থিটা সি কোণ বা 0.75 রেডিয়ান যে কোণটা, সেই কোণটা এখানে বৃত্তকলার যে ক্ষেত্রফল ছিল আর স্কোয়ার থিটা বাই 2, এটা দিয়ে বের করলাম হচ্ছে এই পুরা কোণটা, এই পুরা এরিয়াটা। এরিয়াটা বের করে তার থেকে আমি এই ত্রিভুজ, ফাঁকা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা মাইনাস করে দিছি। এই ফাঁকা ত্রিভুজটা কি, এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আমি জানি এবং তাদের মধ্যবর্তী কোণ জানি, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন সি দিয়ে বের করা লাগে। ঠিক আছে, হাফ এবি সাইন সি দিয়ে বের করা লাগে। তাহলে হাফ ইন্টু এবি, এ কোণটা দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা এ আর একটা বি, এবং সি কোণটা ওই দুইটা, যে দুইটা বাহুর দৈর্ঘ্য জানো তার মধ্যবর্তী যে কোণ সেটা ডিগ্রিতে। হ্যাঁ, সেটা হচ্ছে হাফ এবি সাইন সি। তাহলে প্রথম এই পুরোটা ক্ষেত্রফল বের করছি আর স্কয়ার থিটা বাই 2 দিয়ে, তার থেকে আমরা এই ত্রিভুজটা মাইনাস করে দিচ্ছি হাফ এবি সাইন সি দিয়ে, যেখানে সিটা হচ্ছে ডিগ্রিতে নিতে হবে। অনেকেই বলছে যে কিলোমিটার থাকলে কি মিটারে নিতে হবে, না ওরা তো আমাকে এখানে কিছু বলে নাই।
সো এরিয়া এখানে যদি কখনো ক্ষেত্রফল কোন এককে প্রকাশ করতে হবে এটা যেহেতু ওরা বলে নাই, তাহলে অঙ্কের মধ্যে যে এককটা দিয়ে দিছে তারা সেটা ইউজ করবে। ঠিক আছে, ওকে, জি চাচ্ছ, বুঝতে পারছি। সো এখন দেখি এটা একটা কোশ্চেন তোমাদের অনেকদিন আগেকার, পোল কোশ্চেন 1। দেখি এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের মনে আছে কিনা, কয়জন করে ফেলতে পারে। এটা একটা শর্টকাট শেখানো ও হয়েছিল মিনিটের কাটার যে ঘড়ির মধ্যবর্তী কাঁটাতে 8:30 বাজে। কয়টা বাজে? এটা কিন্তু আমি এখনো শিখাই নাই, বাট তোমাদের 9 10 এর পড়া, আই থিং 9 10 এ পড়ানো হয়েছিল, একটা 30 শর্টকাট ছিল। মিনিটে 9 ঘড়ি। 10 তোমরা অনেকেই জেনে আসছো, আল্লাহ, আমি তো এমসিকিউ তে আসলে এটা শর্টকাট ইউজ করা লাগে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করার যে ফর্মুলাটা, দেখি কয়জনের মনে আছে, ঝটপট করে ফেলো তো একটু। কয়জনের মনে আছে দেখি। এটা শর্টকাট ছিল, আমি বলবো না। আমরা আর 15 সেকেন্ড টাইম দিব তোমাদেরকে, হ্যাঁ, 15 সেকেন্ড। আমরা পোলটা এন্ড করে দিই, কি অবস্থা দেখি কয়জনের মনে আছে এটা। 116 জন, 115 জন সঠিক অ্যান্সার দিয়েছো, সাবাস, কংগ্রেচুলেশন। আমি একটু নামগুলো বলে নিই। এমডি শারিয়ার নাফিস ফার্স্ট হইছো, জাওয়াদুল হক জিহান সেকেন্ড, সেটআপ, এই সেটআপ কি আমাদের সেটআপ? এটা মডুলাস নিতে হয়, হ্যাঁ, এত ডিগ্রি। কি বলছি বলো, 11m - 16h ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এই এমটা কিসে, এমটা দ্বারা বোঝাবে মিনিট, মানে কত মিনিট ঘড়ির কাঁটাতে বাজে, আর এইচ দ্বারা কি বোঝাবে, ঘন্টা। তাহলে চলো মান বসাই। 11 ইন্টু মিনিট কত ছিল দেখো, 8:30 বেজেছিল, তাহলে মিনিট হচ্ছে 30। 16 এইচ, এইচ মানে কত ঘন্টা, 8 ঘন্টা, 8টা বাজে আর কি, ডিভাইডেড বাই 2। এটাই হলো ফর্মুলা। হ্যাঁ, এটা মডুলাস নিতে হবে, নেগেটিভ থাকলে সেটা পজিটিভ নিবা। দেখো অ্যাঙ্গেলটা কত আসছে, 11 গুণন 30 মাইনাস 60 গুণন 8 ডিভাইডেড বাই 2। এখানে -75 আসছে, তো আমরা মডুলাস নেব মানে 75 ডিগ্রি। হ্যাঁ, -75 আসছে ক্যালকুলেটরে, কিন্তু আমরা মডুলাস নেব, সো 75 ডিগ্রি। সো এখানে অ্যান্সারটা হবে এ কেন 75 ডিগ্রি, তো বাবা 11h - 60h/2 75 ডিগ্রি, অ্যান্সার তো বি আসছে। তারপরে এ কেন বলতেছো তোমরা, 75 ডিগ্রি। হ্যাঁ, 75 ডিগ্রি। ওকে, তো আমি একটু বলে নিই, সেটা হচ্ছে, হ্যাঁ, তোমরা আবার অনেকেই বলছো যে হ্যাঁ ওই কি বলে 30h - 5.5 ওই 2 দ্বারা ভাগ করার পরে, যে যার মতো করে মনে হয়। তো এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি, অ্যাঙ্গেল কিন্তু আরেকটা আছে। হ্যাঁ, একটু খেয়াল করো, পরীক্ষার হলে অনেক সময় এই অ্যাঙ্গেলটা অপশনে নাও থাকতে পারে। আমি একটু বলি এটা কেন থাকতে পারে। 12 3 6 আর এটা হচ্ছে 9, 6 7 8। আচ্ছা, তো 8:30 মানে কি আসলে, 6 7 আর 8, 8:30 মানে ঘন্টার কাঁটা কোথায়, মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা থাকবে একদম 6 এর ঘরে মানে 30-এ, আর ঘন্টার কাঁটা কোথায় থাকবে, ঘন্টার কাঁটা থাকবে 8 এবং 9 এর মাঝে কোথাও। সো এখানে তুমি যে অ্যাঙ্গেলটা পাইছো এটা কিন্তু এই কোণটা, এই কোণ আসছে 75 ডিগ্রি। হ্যাঁ, কত কোণ আসছে এটা, 75 ডিগ্রি আসছে এই কোণটা। ঠিক আছে, কিন্তু অপশনে কিন্তু আমাদের এটা নাও থাকতে পারে। 75 যদি না থাকে তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে আরেকটা, যে এই কোণ কিন্তু আরেকটা অ্যাঙ্গেল। এই কোণটা আসলে কত, 360 - 75, এটাও কিন্তু অপশনে থাকতে পারে। 360 থেকে 75 বাদ দিলে কত থেকে, 40 35 চলে গেলে থাকে হচ্ছে 265 ডিগ্রি। হ্যাঁ, 265 ডিগ্রি, এটাও কিন্তু অপশনে থাকতে পারে। 265 হয় না, 360 থেকে 75 মাইনাস করে দেখো তো কত আসে, 360 থেকে 75, 360 মাইনাস 75, 85 না। ওকে, আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, 285 ডিগ্রি, গুড। 285 ডিগ্রিও কিন্তু অপশনে থাকতে পারে, 285 ডিগ্রি কিন্তু অপশনে থাকতে পারে। সো দুটোই অ্যান্সার, একটু খেয়াল রাখো। মেন নিয়ম হচ্ছে ছোটটা করা, মানে ছোট অ্যাঙ্গেলটা নেয়া। সো সূক্ষ্মকোণ যদি না দেয়, স্থূলকোণও কখনো দিয়ে দেয়, সেটাও অ্যান্সার। তার মানে কি, ফর্মুলা এটা মনে রাখবা, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, মডুলাস নিবা অলওয়েজ। এটা একটা কোণ, আরেকটা কোণ হয় 350 মাইনাস করে দিলে আগে।
ঠিক আছে, মানে 180 বড় ছোট এরকম কিছু নাই তাফসীরুল। পরীক্ষার হলে যদি মানে রিটেনে আসে তাহলে যে কোনো একটা করে দিতে পারো, বাট এমসিকিউ তে যদি আসে তখন প্রথমে এটা বের করবা, এটা যদি না থাকে তাহলে 360 থেকে মাইনাস করবা। তো 180 থেকে বড় ছোট হলে এরকম কোনো নিয়ম টিয়ম নাই। ওকে, আমরা এই যে এই ফর্মুলাগুলো মোটামুটি জেনে আসছি। সাইন মানে 1 বাই কোসেক, কোসেক মানে 1 বাই সাইন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা জানি। সাইন স্কয়ার কজ স্কয়ার 1, সেক স্কয়ার tan স্কয়ার 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1। এই ফর্মুলা আমাদের 9 10 এ শেখা। এবং আমাদের আরেকটা জিনিস শেখা, সেটা হচ্ছে এখানে চারটা কোয়াড্রেন্ট থাকে। এই চারটা কোয়াড্রেন্ট আমরা জানি এখানে হচ্ছে অল পজিটিভ, আর এই কোয়াড্রেন্টে কি সাইন কোসেক পজিটিভ, সাইন আর কোসেক এগুলো হচ্ছে পজিটিভ, আদার্স গুলো নেগেটিভ, আর এখানে ট্যান আর কট পজিটিভ, এগুলো আমাদের জানা। তারপরে একটু লিখে দিই আদার্স নেগেটিভ, আর এখানে হচ্ছে সেক আর কজ পজিটিভ। হ্যাঁ, সেক আর কজ হচ্ছে এখানে পজিটিভ, আদার্স গুলো নেগেটিভ। এগুলো মোটামুটি আমাদের আই থিংক জানা। হ্যাঁ, কোণের মানগুলো বের করা আমাদের আলটিমেটলি জানা। নামাজের বিরতি, নামাজ কোথায় একটু পরে না, এই আজান তো আরো একটু পরে, নামাজের ব্রেক আর একটু পরে। হ্যাঁ, ওকে, আমরা এখন আসলে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করব 6 নম্বর চ্যাপ্টারে। 6 নম্বর চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। ম্যাক্সিমাম ম্যাথগুলো আমাদের 9 10 এর বইয়ের ম্যাথ, বাট বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের তৃতীয় বাহু বৃত্তের ব্যাসার্ধ, তৃতীয় বাহু তো 30 20 বলে নাই তোমাকে। হ্যাঁ, 20 হচ্ছে বলে নাই তোমাকে। হ্যাঁ, 5টায় নামাজ, আমি আরেকটু পরে ব্রেক দেব, যেহেতু 5টায় নামাজ আমি আরেকটু পরে ব্রেক দেব। না, আমাদের 6 নম্বর চ্যাপ্টারের কিছু 6 নম্বর চ্যাপ্টার থেকে ম্যাথ মোটামুটি পরীক্ষার হলে কম আসে, বাট তারপরেও দেখা যায় অনেক বোর্ডে আবার একটা সিকিউ দিয়ে দেয় এই 6 নম্বর চ্যাপ্টার থেকে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। ম্যাক্সিমাম ম্যাথগুলো আমাদের 9 10 এর জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথের ম্যাথগুলো। 9 10 এর ম্যাথ যেগুলো নাই আর কি, 9 10 এ যে ম্যাথগুলো নাই এই চ্যাপ্টারের ম্যাথ, কিন্তু 9 10 এ ছিল না, সেই ম্যাথগুলো আজকে করাবো। আর যেগুলো 9 10 এ ছিল আসলে সেগুলো তোমরা একটু করে নিবা, ঠিক আছে? ওকে, পরীক্ষায় 10 ইএস ক্যালকুলেটর ইউজ করতে, হ্যাঁ বাজারে যত ক্যালকুলেটর পাওয়া যায় সব পরীক্ষার হলে অ্যানসার করতে মানে ইউজ করতে হবে। খেয়াল করে দেখি একটা অঙ্ক দেখি, খেয়াল করি আমরা একটা অঙ্ক দেখি, তারপরে আমরা চলে যাব নামাজে। বলছে sin x plus cosec x equal to 2 যদি হয়, আমাদেরকে কি বের করতে বলছে? sin to the power nx plus cosec to the power nx, এই দুটার ভ্যালু কত? অঙ্কটা পড়ো ভালো করে। বই নাই কি করব, একটা বই কিনে ফেলো, ঠিক আছে? sin x এবং cosec x এই দুইটার যোগফল হচ্ছে 2, তাহলে sin to the power n plus cosec to the power n এই দুইটার যোগফল কত হবে? এটা আমাদেরকে ভ্যালু বের করতে বলছে। এখন আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এটা আসলে 9 10 তোমাদের জানা উচিত ছিল। কি বই কিনবো, যে বই তোমার ইচ্ছা, আমরা বইয়ের একটা লিস্ট দিয়ে দিছি তোমার কাছে, তোমার কলেজে যে বই পড়ায় বা তোমার কাছে যে বই ইচ্ছা সেই বই তুমি কিনতে পারো। যে কোনো বই বাজারে পাওয়া যায়, যে কোনো বই তুমি কিনতে পারো। হ্যাঁ, সেটা এসি অমৃত হতে পারে, কেতাব স্যারের বই হতে পারে, রূপন্তীর হতে পারে, মেট্রোর বই হতে পারে, যার কলেজে যেটা পড়ায় তুমি সেটা কেনো, যে কোনো একটা বই কিনলেই হবে। একটা বই ভালো করে পড়বা তাইলেই হবে, 2 3টা বই পড়ার দরকার নাই। হ্যাঁ, যে কোনো একটা বই ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে, তো আমি এখন গুরুত্বপূর্ণ কথা বলতেছি ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য। সেটা হলো ত্রিকোণমিতির কোন একটা অঙ্ক তুমি যদি প্রথম দেখো, দেখে যদি মনে হয় যে এই অঙ্ক তুমি লাইফে কোনোদিন করো নাই, নতুন একটা অঙ্ক তুমি চোখে দেখতে পাচ্ছ, কি করবা? ওই অঙ্কের যা ছিল সেখান থেকে সাইন আর কজ যাবা, যা থাকবে দেয়া সেখান থেকে সাইন এবং কজে যাবা, গিয়ে অঙ্ক করা শুরু করবা, দেখবা একদিন না একদিন তুমি অ্যান্সার পাবা। আমি কি বলছি? ত্রিকোণমিতির কোন অঙ্ক যদি আগে কখনো করা না থাকে, তুমি একদমই নতুন দেখতেছো, নতুন দেখে বুঝতে পারতেছো না আসলে কিভাবে করব, যদি বুঝতে পারো তাইলে তো হইলে, যদি বুঝতে না পারো এরকম অঙ্কের জন্য কি করবা? সাইন কজে যাবা, ওখানে যাই দেওয়া থাকবে সেখান থেকে সাইন কজে যাবা, গিয়ে অঙ্ক করা শুরু করবা, একদিন না একদিন তুমি অ্যান্সার পাবা। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরে নাও যে তুমি বললা যে tan দেওয়া আছে, তাহলে sin বাই cos লিখবা, cot দেওয়া থাকলে cos বাই sin লিখবা, sec দেওয়া থাকলে 1 বাই cos লিখবা, cosec দেওয়া থাকলে 1 বাই sin লিখবা, ঠিক আছে? sin cos এ যায় অঙ্ক করা শুরু করবে, একদিন না একদিন অ্যান্সার পাবা। সো এই যে অঙ্কটা দেয়া আছে sin cosec এর যোগফল 2, এটার ভ্যালু বের করব। এই অঙ্কটা শুরু করব আমি কোথা থেকে? অঙ্ক দেওয়া আছে, এই জিনিসের মান বের করতে বলছে, তাহলে অঙ্কটা শুরু করব কোথা থেকে? এই জিনিসটা যদি তুমি বোঝো যে শুরু করতে হবে কোথা থেকে, এই জিনিসটা বুঝতে পারলে অঙ্ক শেষ। অঙ্ক শুরু করবা কোথা থেকে এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ। খেয়াল করে দেখো, তাহলে এটা দেয়া আছে, এটা প্রমাণ করা, মান কত বের করা লাগবে। তাহলে আমরা যেটা করব, এখান থেকে আসলে শুরু করতে হবে অঙ্কটা, যেটা দেয়া ছিল সেখান থেকে অঙ্কটা শুরু করতে হবে, তাইলে কিন্তু আসলে আমার কোনো লাভ নাই। তাহলে এখান থেকে শুরু করি। হ্যাঁ, অনেকেই অ্যানসার দিতে পারতেছো,
তুমি অ্যানসার দিতে পারো, কিন্তু এই অঙ্কটাই পরীক্ষার হলে বানাইয়ে কিভাবে আসতে পারে এই জিনিস তোমাদেরকে আমি শেখাবো। আগে অঙ্ক করি। তো এখান থেকে আসলে আমি কি করব, আমি একটা কাজ করি, এখানে n দ্বারা বোঝাচ্ছে যে এনি নাম্বার, হ্যাঁ, n এলিমেন্ট z আর কি এখানে দেওয়ার দরকার ছিল, দিলাম n এলিমেন্ট z মনে করো, হ্যাঁ, n এলিমেন্ট z। তাহলে sin x এটাকে ঠিক রাখলাম। আমি বলছিলাম কোন অঙ্ক না পারলে তুমি কি করবে, sin cos এ যাবা। এই কোসেকটা লিখে ফেললাম 1/sin। তারপরে আমরা এখানে একটা হালকা লসাগু করে ফেলি, তাহলে এটা হয়ে গেল sin স্কয়ার। এগুলো আশা করি পারো, অনেকেই অঙ্ক পারো, করে আসছে, যারা ভর্তি পরীক্ষার কোচিং করেছিল তারা আলটিমেটলি পারো এই অঙ্কগুলা। তাহলে sin স্কয়ারে গুণ করে আমি একবারে সাইড চেঞ্জ করে নিলাম। সো এখান থেকে দেখা যায় sin x -1 হোল স্কয়ার ইকুয়াল টু 1 চলে আসলো, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার থেকে। তাহলে এখান থেকে পেয়ে গেল দেখো sin x এর মান হচ্ছে 1। sin x এর মান কত, 1। এটা কিন্তু আসলে এই পর্যন্ত আমার পড়া লাগে না, হ্যাঁ, এই যে sin x এর মান যে 1, এটা কিন্তু আমাদের আসলে এটা দেখলেই বুঝতে পারার কথা, এটা দেখলেই কিন্তু আসলে বুঝতে পারার কথা। দেখো এখানে কি আছে, একটা জিনিস এবং সেই জিনিসের উল্টা জিনিস, এই দুটোর যোগফল হচ্ছে 2, তাহলে অবশ্যই sin x এর মান হচ্ছে 1। এটা কি তোমরা ফিল করতে পারো? মানে আমি আসলে তোমাকে যেটা বুঝাইতে চাচ্ছি, ধরে নাও x এর মান প্লাস 1/x এর মান, এই দুটোর যোগফল হচ্ছে 2, এটার মানে কি, কোন একটা জিনিস এবং ওই জিনিসেরই উল্টা জিনিস, মানে 1/, ওই জিনিস, এটার যোগফল হচ্ছে 2, তাহলে অবশ্যই এখান থেকে বলা যায় x এর মান হচ্ছে 1। ঠিক আছে, করে দেখাইলাম আর কি, হ্যাঁ, শেষ পর্যন্ত। এগুলো কিন্তু ট্রিক্স, আসলে এগুলো লজিকে কাজে লাগে। তাহলে এখান থেকে বের করলাম আমরা sin x এর মান হচ্ছে 1। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটার মান যেহেতু আমাকে বের করতে বলা হয়েছে, তাহলে লেখো এখন কিসের মান চাইছে, sin টু দি পাওয়ার nx। এটা মানে কি, যে sin x তার উপরে n আর cosec x তার উপরে n। এটা মানে কিন্তু এটা, হ্যাঁ, এই যে sin এর উপরে n মানে কিন্তু পুরোটার উপরে n, cosec এর উপরে n মানে কিন্তু পুরোটার উপরে n। তাহলে খেয়াল করে দেখো, sin এটা ঠিক থাকলো থাক, আর এই cosec কে লিখে ফেলি 1/sin। এখন তুমি মান বসাবা। তাহলে sin এর মান হচ্ছে 1 আসছে, 1 এর উপরে n দাও, 1/1 তার উপরে n দাও। তাহলে খেয়াল করো 1 এর উপরে তুমি আল্লাহর দুনিয়ার যাই উঠে দাও না কেন মান 1 হয়। 1 এর উপরে আল্লাহর দুনিয়ার যাই দাও মান 1 হয়ে যায়। তাহলে 1 + 1 অর্থাৎ 2 চলে আসলো। তাহলে এখান থেকে দুটো জিনিস আমি তোমাদেরকে একটু বুঝাই দিতে চাচ্ছি, মানে মনে করাই দিতে চাচ্ছি। দুটো জিনিস একটু খেয়াল করো, একটু খেয়াল করো। দুটো জিনিস খেয়াল করো, একটা যদি এরকম থাকে যে sin টু দি পাওয়ার nx, এটা মানে কি, এটা মানে হচ্ছে sin x টু দি পাওয়ার n, মানে sin এর উপরে n থাকলে এটা পুরোটার উপরে। কিন্তু যদি কখনো এরকম থাকে sin x টু দি পাওয়ার n এরকম থাকলো, এটা মানে কিন্তু x টু দি পাওয়ার n, এই পুরোটা হচ্ছে কোণ। এটা মানে কিন্তু তুমি এটাকে এইভাবে লিখতে পারবে না, sin x টু দি পাওয়ার n, এটাকে কিন্তু এইভাবে লেখা যাবে না। মনে থাকবে, sin এর উপরে n থাকলে পুরোটার উপরে বোঝাবে, কিন্তু যদি x এর উপরে n থাকে এটা মানে কিন্তু পুরোটার উপরে বোঝাবে না। এটা ফার্স্ট কথা, এটা মনে রেখো। আর সেকেন্ড কথা কি শিখলাম, তাহলে এটা ভ্যালু চলে আসলো 2। কত চলে আসলো, 2। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখি, কি জিনিস খেয়াল করতেছে দেখো। শুধু অঙ্ক করলে হবে না, অঙ্কগুলো মনে রাখতে হবে। sin আর cosec দুটো কেমন জিনিস ছিল, উল্টা জিনিস। তাহলে দুটো উল্টা জিনিসের যোগফল যদি 2 হয়, তাহলে ওই উল্টা জিনিসের উপর পাওয়ার যদি আমি যাই দেই না কেন, যোগফল 2ই থাকবে। এটা কিন্তু শুধুমাত্র 2 এর জন্য সত্য। কি বলছি আমি, শোনো, sin x এবং cosec x দুটো জিনিসের যোগফল যদি 2 হয়, এটা 0 হবে। হ্যাঁ, নাও। আচ্ছা, কি বলছিলাম আমি, যে sin x এবং cosec x দুটো উল্টা জিনিসের যোগফল যদি 2 হয়, তাহলে উল্টা জিনিস দুইটার পাওয়ার আমি দুনিয়ার যাই দেই না কেন যোগফল 2ই হবে। ওকে, উল্টা জিনিস। তাহলে এখন তোমরা আমাকে বলবা tan x প্লাস cot x সমান সমান যদি 2 হয়, তাহলে আমাকে বলো তো tan টু দি পাওয়ার nx cot টু দি পাওয়ার nx এটার ভ্যালু কত হবে, দেখি বলতে পারো কিনা। tan এবং cot এই দুইটার যোগফল যদি 2 হয়, তাহলে tan টু দি পাওয়ার n cot টু দি পাওয়ার n এটার ভ্যালু কত আসবে, 2। শাবাশ, 2ই আসবে, 2ই আসবে। এখন আমি যদি বলি sec টু দি sec x প্লাস cos x, এটার যোগফল হচ্ছে 2, তাহলে sec টু দি পাওয়ার nx cos টু দি পাওয়ার nx উল্টা জিনিস, তাহলে এটার যোগফল 2 আসবে। আমি যদি সিমিলারলি বলি x প্লাস 1/x, এটার যোগফল যদি 2 হয়, তাহলে x টু দি পাওয়ার 100 1/x টু দি পাওয়ার 100 এটার ভ্যালু কত আসবে, দেখি বলতে পারো কিনা। 3 নাম্বারটার आंसर দাও, 3 নাম্বারটার आंसर দাও, 3 নাম্বারটার आंसर দাও, 2ই আসবে। দেখো আমি অঙ্ক করলাম একটা, কিন্তু জিনিস শিখলাম কতগুলো।
এখন যদি আমরা কখনো এইভাবে বলি, সাপোজ ধরো বললাম sec x প্লাস cos x, এটার যোগফল যদি 5/2 হয়, তাহলে দেখি বলো তো sec টু দি পাওয়ার nx প্লাস cos টু দি পাওয়ার nx, এটার যোগফল কত আসবে? দেখি এটার অ্যানসারটা একটু দাও। 2 এর জন্য 2 হইলো, আর এটার জন্য কত আসবে? sec টু দি পাওয়ার n প্লাস cos টু দি পাওয়ার n, এটা যদি 5/2 হয়। অনেকে 2 বলতেছে, অনেকে 5/2 বলতেছে। ঠিক আছে, এটার অ্যানসার কিন্তু 5/2 হবে না। এটার অ্যানসার কত হবে না? 5/2 যারা বলতেছো, এটার যোগফল 2 হলে এখানেও 2 লিখছি, তাহলে এখন sec আর cos উল্টা জিনিসের যোগফল এখানে যা হবে এখানেও তাই হবে। 5/2 বলতেছো, কিন্তু এটা আসলে 5/2 হবে না। কত হবে সেটা আমরা নামাজের পরে এসে দেখব, যে 5/2 হলে কত হয়। এখন আমার একটা নামাজের ব্রেক দিচ্ছি 10 মিনিট, 10 মিনিট পরে আমরা ক্লাস শুরু করব। নামাজের ব্রেক 10 মিনিট, আমরা ক্লাসের পরে এসে দেখব, নামাজের ব্রেকের পরে এসে দেখব। হ্যাঁ, স্টার্ট হবে কততে? 10 মিনিট যেহেতু 5:05 এ স্টার্ট করব। হ্যাঁ, 5:05 এ স্টার্ট হবে। ওকে।